বান্দরবনের পাহাড়ের বুকেও লুকিয়ে আছে এমন কিছু নদী যেগুলোর কথা আমরা অনেকেই জানি না, আর সেই অজানা সৌন্দর্যের অন্যতম নাম মাতামুহুরী নদী। বাংলাদেশের 90% মানুষের মতো আমিও একসময় এই নদীকে ভীষণভাবে আন্ডার এস্টিমেট করতাম। মনে হতো বান্দরবনের আসল সৌন্দর্য বুঝি লুকিয়ে আছে এর অনেক ভেতরে, দূরে কোনো পাহাড়ি অঞ্চলে। কিন্তু আমি ভুল ছিলাম, কারণ মাতামুহুরী নদী আমার সেই ধারণাটাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। যখন এই নদীর বুকে নেমেছিলাম তখন থেকেই যেন একের পর এক বিস্ময় আমার জন্য অপেক্ষা করছিল। নদীর দুই পারে সবুজ পাহাড় আর আদিবাসী গ্রাম, পাহাড়ি খুমের রাজ্য, নীল আকাশের প্রতিচ্ছবি আর প্রকৃতির সেই নির্জন সৌন্দর্য সবকিছু মিলিয়ে এমন একটি দৃশ্যপট তৈরি করেছিল যেন প্রতি মিনিট পর পর আমার মুখ থেকে শুধুমাত্র একটা শব্দই বের হচ্ছিল, ওয়াও। বিশ্বাস করুন, মাতামুহুরী শুধু একটি নদী নয়, এটি এমন একটি অভিজ্ঞতা যা ভিডিও বা কথায় পুরোপুরি প্রকাশ করা একদমই অসম্ভব। বাংলাদেশের অন্যতম সুন্দর নদীগুলোর তালিকায় এর নাম থাকা উচিত। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সৌন্দর্যেরই প্রমাণ দেখাবো। আজ আমরা প্রবেশ করব মাতামুহুরী নদীর গভীরে, ঘুরে দেখব এর আশেপাশের সকল অসাধারণ সৌন্দর্য, যেগুলো এখনো বাংলাদেশের অধিকাংশ মানুষেরই চোখের আড়াল রয়ে গেছে। তাহলে চলুন শুরু করা যাক মাতামুহুরীর বুক জুড়ে এক অবিশ্বাস্য অভিযানের গল্প। এই ভিডিওটা আমাদের লামা বান্দরবন ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা একটা অসাধারণ বৃষ্টি ভেজা রাত কাটিয়েছিলাম মিরিঞ্জা ভ্যালির একদম পাহাড়ের চূড়ায় একটা জুম ঘরে। আর সেই রাতের পরে সকালেই শুরু হয়েছিল আমাদের আজকের অভিযান। মারাইনসা হিল রিসোর্ট থেকে নেমে আমরা 200 টাকায় একটা সিএনজি রিজার্ভ করে চলে এসেছিলাম এই লামাঘাটে। আর আমরা শুরু করছি ঠিক এই লামাঘাট থেকেই। আজকে আমরা মাতামুহুরীর গভীরে প্রবেশ করব, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে পাহাড়, আদিবাসী গ্রাম আর অজানা খুমের এমন কিছু দৃশ্য যেগুলো সত্যিই আমরা কল্পনাও করিনি। মিরিঞ্জা ভ্যালি থেকে 200 টাকায় এই সিএনজিটায় করেই আমরা এই লামাঘাটে এসে নামলাম। অ্যান্ড এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। এখান থেকেই আপনি মাতামুহুরী নদীতে ভ্রমণ করার জন্য বিভিন্ন টাইপের বোট পেয়ে যাবেন। এখানে মোটামুটি 2 টাইপের বোট পাওয়া যায়। একটা বোটে পিছনে স্পিড বোটের মতো পাংখা লাগানো থাকে, যেগুলোর স্পিড অনেক বেশি। আর আরেক টাইপের বোট নর্মাল টিপিক্যাল আমাদের বাংলা বোট, যেগুলো আস্তে আস্তে চলে। সো আমাদের আসলে এত বেশি তাড়া নাই, আমরা নর্মাল টাইপের বোটই ঠিক করার চেষ্টা করছি। ওয়াও ম্যান, ভিউটা দেখুন, মানে ছবির থেকেও সুন্দর একটা ভিউ। মাতামুহুরীতে আসার পর থেকেই আমাদের এক্সাইটমেন্টের আসলে শেষ নাই। জীবনেও বন্ধু উমা না, আমার বন্ধু মহা জাদু জানে। আমরাও ফার্স্টে উমা কইতাম। সুখিয়া বেলিতে নাকি টাওয়ার ভেঙে পড়ে গেছে। ও উপরে একটা টাওয়ার আছে না? নষ্ট হয়ে গেছে না, রাতটা নাকি ঝড়ে ভেঙে গেছে। ওইটা তো একদম পুরনো হয়ে গেছে, তার জন্য। আচ্ছা, তাহলে আজকে নেটওয়ার্ক নাই, এরকম বাতাসে এগুলো ভাঙবে না। তারপর পুরনো হয়ে গেছে যে বাতাসে সেগুলো। তাহলে আজকে মোবাইল নেটওয়ার্ক নাই। ওই যে বাচ্চাগুলো কইতাছিল যে ভেঙে গেছে সুখিয়া বেলিতে। দেখা আছে মোবাইল নেটওয়ার্ক। আজকে পুরো দিনের জন্য আমরা একটা বোট ভাড়া করে নিয়েছিলাম। ভাড়া ছিল 1500 টাকা। সাথে মাঝি ভাইকে আমরা আরও 300 টাকা দিব আমাদেরকে একটা খুমের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। সব মিলিয়ে আমাদের খরচ হয়েছিল 1800 টাকা মাতামুহুরীতে এই নৌকা ভ্রমণের জন্য।
তবে একটা বিষয় ভালো লেগেছে, মামা আমাদেরকে বলেছেন আমাদের কোনো টাইম লিমিট নেই, আমরা যতক্ষণ ঘুরতে চাবো মামা ততক্ষণই আমাদেরকে ঘোরাবেন। আর এই নদীর সৌন্দর্যের মতোই এর নামের পিছেও লুকিয়ে আছে একটা দারুণ লোককাহিনী। স্থানীয়রা বিশ্বাস করে মায়ের সন্তানের মতো বিভিন্ন পাহাড় থেকে ছোট ছোট জলধারা নেমে এসে এই নদীর জন্ম দিয়েছে। সেই থেকেই এই নদীর নাম মাতামুহুরী। মাতামুহুরীর প্রথমে রয়েছে মাতা মানে হচ্ছে মা, এবং মুহুরী বলতে বোঝানো হয় ঝর্ণার মতো ছোট ছোট ছিদ্র দিয়ে জল চুয়ে পড়াকে। তারা বিশ্বাস করে এখানে যতগুলো ছোট ছোট পাহাড় রয়েছে এই পাহাড় থেকেই ছোট ছোট ঝর্ণার ধারাগুলো একত্রিত হয়ে এই নদীর জন্ম দিয়েছে। এই নদীটি চকরিয়া উপজেলা হয়ে পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহ হয়ে অবশেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর আনুমানিক মোট দৈর্ঘ্য 287 কিলোমিটার। এই জায়গাটা ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি না, কিন্তু সামনে থেকে দেখলে অনেক বেশি সুন্দর লাগছে। দেখেন দুই পাশে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখান দিয়ে একদম শান্তভাবে বয়ে চলেছে এই মাতামুহুরী নদী। এমন একটা পরিবেশ যেন সারাদিন বসে বসে শুধু এই ভিউটাই উপভোগ করি। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, আমাদের নৌকাটা যেই মামা চালাচ্ছেন উনি সত্যিই অনেক ভালোভাবে চালাচ্ছেন, কারণ অনেক সময় দেখা যায় অনেক মাঝি তাড়াহুড়ো করে বোট রাইড করে নিয়ে চলে যায় যাতে স্পটগুলো খুব তাড়াতাড়ি কভার করা যায়, কিন্তু উনি একদম শান্তভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছেন যেন আমরা পুরো জার্নিটাকে উপভোগ করতে পারি। আমাদের এই ট্রলারটা খুবই স্লোভাবে নিয়ে যাওয়ার কারণে চারিপাশের পরিবেশটা খুব ভালোভাবে উপভোগ করা যাচ্ছে। পাহাড়, নদী, গ্রামের ছোট ছোট ঘর আর বিভিন্ন টাইপের রিসোর্ট সবকিছু মিলিয়ে পরিবেশটা অসাধারণ লাগছে। এই যে নদীর পানিটা দেখছেন একটু ঘোলা লাগছে, তাই না? আমরা আসলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এসেছিলাম, গরমের কারণে পানি অনেক কমে গেছে, আর কালকে রাতে ঝড় আর বৃষ্টি হয়েছে, এই কারণে পানির রংটা একটু ঘোলাটে। তবে এখানকার লোকজন বলেছিল বৃষ্টি না থাকলে এই পানি অনেক পরিষ্কার থাকে, একদম নিচে কি আছে সেইটা পর্যন্ত দেখা যায়।
পানি কম থাকার কারণে সব নৌকাই একটু আস্তে আস্তে চলছিল। মাঝে মধ্যে মনে হচ্ছিল আমাদের বোট মাটিতে আটকে যাচ্ছিল। আচ্ছা, এখন আপনাদেরকে আজকের প্ল্যানটা একটু বলে দিই। আমরা এখন যাচ্ছি একটা আদিবাসী গ্রামের দিকে, এরপরে একটা পাহাড়ি খুমের দিকে যাব। আর একটা প্ল্যান আছে, যদি সুযোগ পাই তাহলে এই নদীর বুকে একটু গোসল করে নিব। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আপনি প্লেসটা দেখুন, মানে আমাদের নৌকাটা কোথায় রাখছি, মানে একদম পাহাড়ের মাঝখানে একটা নদীর পাশে, মানে ভিউ মানে অসাধারণ। আর এখান থেকে সামনেই হচ্ছে আমাদের সেই আদিবাসী গ্রাম। সামনের ওই পাহাড়ের ঢালে সেই আদিবাসী গ্রামটা অবস্থিত। মানে চিন্তা করুন, এমন একটা সুন্দর প্লেস এই গ্রামটি। মানে আপনাদের এখানে যদি না এসে আপনারা দেখেন তাহলে আমি এটা কোনোভাবেই বোঝাতে পারবো না। গ্রামটা পুরো খালি, সবাই এখানে ঘুরতে চলে গেছে, কর্মজীবী তো সবাই। আচ্ছা। কাজ করতেছে, শুধু একজন যারা কাজ করতে পারে তারা থাকবে। এখানে সবাই কর্মজীবী, মানে প্রায় 45-40-45টা ফ্যামিলি আছে এই গ্রামে। সবাই এখানে কাজ নিয়ে ব্যস্ত। এখানে দেখি চায়ের দোকানও আছে, এখানে বসে চাটা খাওয়া যাবে, আড্ডা টাড্ডা দেওয়া যাবে। মানে এখানে মোটামুটি অনেক লোকই আসে, তো সো এই কারণে আসলে এই চায়ের দোকানগুলো আসলে হয়তো গড়ে উঠেছে। কোন দিকে যেমন আপনি বললেন? বুদ্ধবিহারে যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর দিকে যাই। আবার উপরে উঠে যাবে না, পায়ে জুতা পরা আছে। জুতো খুললে যাবো, সমস্যা নেই। মামার কাছ থেকে জানা গেল এখানে মোটামুটি 45টা পরিবারের মতো থাকে। আর এখানে একটা বৌদ্ধ বিহার আছে, যেটার দিকে এখন আমরা যাচ্ছি। আমাদের নৌকার মাঝি মামা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ উনি গাইডেরও কাজ করছেন। উনি আসলে সত্যিই খুবই ভালো, আমাদের ওনার ব্যবহার থেকে শুরু করে সব কিছুই ভালো লাগছে। আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব, যদি আপনারা এই দিকে আসেন অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার সাথে ঘুরতে পারবেন। অ্যান্ড সামনেও অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা ওনার মাধ্যমেই ঘুরবো, সো ওইগুলো দেখার জন্য সামনে ভিডিওটা দেখতে থাকুন। সামনে এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে তামাক গাছ, আর এখন হচ্ছে তামাক প্রসেসিংয়ের একদম পারফেক্ট টাইম। আর এই সাইডে পুরো তামাক গাছে ভরপুর। এটাই হচ্ছে ওনাদের সেই মন্দির, সো এখানেই আসলে ওনারা উপাসনা করে। তো এখানে আসলে দেখানোর মতো আমার কোনো ওয়ে নাই, কারণ এখানে বাহিরের যত লোক আছে তাদের এটার ভিতরে প্রবেশ নিষেধ। তো ভিতরে আসলে আমি যেতে পারছি না, আপনাদেরকে বাহির থেকে যতটুকু দেখানো সম্ভব ওইটাই আমি করার চেষ্টা করছি। কলাগুলো দিকে যাবেন, দেখে কি সুন্দর দুটোটা। আদিবাসী গ্রাম দেখা শেষে আমরা আবার নৌকাতে উঠে আমাদের পরের ডেস্টিনেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি।
আর একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, টেকনিক্যাল কিছু সমস্যার কারণে কয়েকটা ফুটেজে স্টেবিলাইজেশনের একটু প্রবলেম ফেস করেছি। ট্রিপের পুরো সময়টাই এই ইস্যুটা ছিল, তারপরও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আসল অভিজ্ঞতাটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, সামনে যে পাহাড়টা দেখছেন এই জায়গাটাকে বলে সাদা পাথর। এখানে অনেকেই থামে, ছবি তোলে, একটু সময় কাটায়। আমরাও প্রথমে ভেবেছিলাম এখানে নেমে গোসল করব, কিন্তু নদীর পানি একটু ঘোলা থাকায় শেষমেশ আর এখানে নামা হয়নি। তাই ভাবলাম সামনে যাই, দেখি আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ আমার ছোটবেলার একটা কবিতার কথা মনে পড়ে গেল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সত্যি বলতে এই নদীটার এই সৌন্দর্য দেখে আমার ছোটবেলার সেই কবিতার লাইনগুলোর সাথে অনেকটাই মিল খুঁজে পেয়েছি। এভাবে এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। আমাদের নৌকাটা কই রাখছি ভাই, জাস্ট সেইটা দেখেন, মানে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমরা এখন আসলে একটা খুমের দিকে যাচ্ছি। আপনাদেরকে ভিডিওতে অনেকবারই বলেছি একটা খুমে আমরা যাব, সো ওই খুমের দিকেই যাচ্ছি। মোটামুটি মনে হয় 20 মিনিটের মতো একটা ট্র্যাক করতে হবে। আর এই যে পাশের ঝিরিগুলোতে দেখছেন ঘোলাটে পানি, মানে মনে হয় ওইখানে পানি আছে, কারণ কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে হয়তো পানি জমেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি একদম ঘোলা পানি। সো আমরা আসলে এখন সামনের দিকে যাই, দেখি ওই খুমটা কতটা সুন্দর সেটা আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে খুম ছাড়াও এখানে একটা ঝর্ণাও আছে, বাট ঝর্ণাটার জন্য আরও বেশি লং ট্রেকিং করতে হবে। বাট আমাদের মনে হয় না ওই ঝর্ণার দিকে যাওয়া হবে। লাস্ট 2 দিন আমরা তো আসলে ঘুমাইতেই পারি নাই। আর মিরিঞ্জা ভ্যালিতে যখন ছিলাম গরমে প্রথম দিনে অবস্থা কাহিল হয়েছিল। ওর খালি ও ইয়ের থেকে কি কয় কিন্তু থেকে এইটা আইছে হাঁচে আইছে এই বাগের মুখ পিছনে রাস্তা না সাবধান। এই প্লেসটার নাম ওইভাবে জানি না, তবে হোয়াইট পিক নামে মেবি একটা রিসোর্ট আছে এই কিছুটা সামনে। ওইটা থেকে একটু সামনেই হচ্ছে আমরা এসে নামছি, দেন এখন তো ট্রেকিং করছি। সো আমাদের আসলে ট্রিপে এতটুকুই বাকি ছিল। পাহাড়ের ভিতরে একটু ট্র্যাক না করতে পারলে আসলে পাহাড়ের যে আসল ফিল ওইটা আসলে পাওয়া যায় না। আর মনে হয় ওই যে সামনে আমরা চলে এসেছি আমাদের এই খুমের মুখের কাছে। দেখি সামনে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাগ ব্যাগ মাথার উপরে মানে বুকের উপরে। আর কত দূর ভিতরে? আর অনেক সময় ওরে বাবা, কই না না মিরিঞ্জা যাম না মানে আর তারতে ও তাহলে এই ঝিরিটা হচ্ছে ওই যে মিরিঞ্জার নিচে যে ঝিরিটা ওই ঝিরি না? আরে ভাই আমি ট্রেকিং করলাম না এই জায়গা কিন্তু স্লিপারি। এই যে জায়গায় আপনি পা দিতেছেন ওই দিলাম না দুটো বই রাত পারবেন না কোনটন গেল না না আটু মানে নাকি আটু আমি কাকু কোথায় দেখছেন বাইরে ভাই কি একটা প্লেস। মানে ইউটিউবে কিন্তু মাতামুহুরির অনেক ভিডিও আছে, কিন্তু এই প্লেসটা কোনো ভিডিওতেই আমি দেখি নেই। আসলে এইটা আমার ফোনের অ্যালার্ম বাজতেছে। ওরে বেটা সেই ঝড় বৃষ্টি না থাকলে এই পানি একদম চকচকা থাকে। সাগর প্রেমিক রে তোরা কই নামাইছে সাগরে
এই যে সব হচ্ছে টবেকর পাতা, তামাক পাতা না নিচে সব পাহাড়ি পাতা। ভাই অবস্থাটা দেখেন, কালকে রাতে বৃষ্টি হওয়ার কারণে পানি একদমই ঘোলা, আর যত পাহাড়ের পাতা ছিল সব পাতাগুলো এখন কিন্তু এই খুমের ভিতরে নাইমে গেছে। ওটা ওই গোসল করতে করতে হুগেইছে। যেহেতু এই খুমের ভিডিও কোনো ইউটিউবে আমি অ্যাটলিস্ট দেখি নেই, মানে কোনো ভিডিওতেই আমি অ্যাটলিস্ট দেখি নেই, হয়তো থাকলেও থাকতে পারে, বাট আমি অ্যাটলিস্ট দেখি নেই। তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব মোটামুটি এই খুমের সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাতে। ওরে বেড়া, সেই একটা প্লেস। যতটা খুমটা সুন্দর দেখছেন ততটাই এটা কিন্তু ভয়ঙ্কর। এখানের ভিতরের পাথরগুলো প্রচুর পরিমাণে পিছল, মানে আপনি পাড়া দিলে ফিল করবেন যে এখানে আপনার পা পিছলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে আসলে সাবধানে আসলে পথ চলতে হবে আর কি। আচ্ছা, উপরে অনেক পিছলা। এই আর ব্যাগটা আপনার লয়ে লন শান্ত ভাই। এখানে আসলে অনেক সাবধানে পথ চলতে হয়, আর গ্যাজেট থাকার কারণে এগুলোকেও সাবধানে রাখতে হচ্ছে। সো হাঁটাহাঁটি আসলে এখানে অনেক প্যারা। এটা তো আলাদা একটা কন্টেন্ট হয়ে যায় বেটা, আলাদা একটা কন্টেন্ট হয়ে যায়। ভাই জায়গাটা অসাধারণ, একটু সামনে সামনে আপনার সৌন্দর্য পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য, মানে অসাধারণ ভাই, অসাধারণ একটা প্লেস। আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা যদি এই দিকে আসেন, মানে আপনার মাতামুহুরীতে ঘোরার এক্সপ্লোর করার যদি ইচ্ছা থাকে, তাহলে ডেফিনেটলি আসলে এই জায়গাটা আপনারা ভিজিট করবেন। আমার মাস্ট রেকমেন্ডেশন থাকবে এটা। আমরা আসলে এই জায়গাটা নিয়ে খুবই এক্সাইটেড, মানে সৌন্দর্যের আসলে এটা শেষই হচ্ছে না। মোটামুটি আধা ঘন্টার মতো আমরা এইখানে এখন আপাতত আছি। ফাইনালি এটা শেষ পর্যায়ে চলে এসেছি। মোটামুটি 40 মিনিটের একটা যাত্রা, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এখানে যদি আপনারা আসেন মাস্ট এই জায়গাটা আপনারা ভিজিট করবেন। আর আমরা আর সামনে যাব না, সামনের দিকে একটা হচ্ছে ঝর্ণা আছে, চাইলে যাওয়া যায়, বাট আমরা আসলে ওই দিকে যাব না, এখন শরীর অনেক ক্লান্ত। ঘুম থেকে বের হয়ে গেছি, আর গোসল করার খুব দরকার ছিল। ঘুমে তো আমরা একদম ভিজে একদম একাকার। মানে প্লেসটা দেখেন, ওই যে ওইখান থেকে হচ্ছে ঘুম থেকে আমরা আসছি আর কি। আমরা কোথায়, আমরা কোথায়, আমরা কোথায়, আমরা কোথায়, আমরা কোথায়? কি কি কি? ওই যে হোয়াট পিক, এই যে মাতামুহুরী। উল্টা অনেক শান্তি লাগতেছে। ভালো কষ্ট হয়। উল্টা সাঁতার কাটেন, ভালো কষ্ট হয়, পিছে যাওয়া যায় না। এই যে উল্টা সুইমিং করলে খুব কষ্ট হয়ে যায়, যাওয়া যায় না, স্রোতে টানে। বেশি সামনে যায় না। এই যে টান দিয়ে লাগছে এক টানে। না না যায় না, ভালো টানতেছে। মানে ভাই আমরা কোন প্লেসে গোসল করতেছি, মানে একটা আইডিয়া দেখেন আপনার, মানে পাহাড়ের ভিউগুলো দেখেন। পাহাড় দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে এই নদী, আর এই নদীর মাঝখানে আবার আমরা। পানি যদিও কম, ওই যে হাঁটু পানি আর কি। সো তারপরে আপনি প্লেসটা দেখেন, মানে এই খুমটার একদম সামনেই আমরা আসলে গোসল করতেছি। সো এইখানে গেলে এইখানে গোসল করার এই এক্সপিরিয়েন্সটা কোনোভাবেই মিস করবেন না। গোসল করা শেষে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি।
তবে এবার আর লামার দিকে ফিরছি না, আমরা যাচ্ছি মানিকপুর ঘাটের দিকে। আরেকটা জিনিস অনেকেই জানে না, মানিকপুর ঘাট দিয়ে খুব সহজেই সিএনজিতে করে অল্প সময়ের ভিতরেই চকরিয়া চলে যাওয়া যায়। ভাড়াও খুব বেশি না, মাত্র 40 টাকার মতো। আমি দেখেছি বেশিরভাগ মানুষ লামাতে এসে মিরিঞ্জা ভ্যালিতে এক রাত থাকে, তার পরের দিন আবার সেই দিক থেকেই ফিরে চলে যায় অথবা কক্সবাজারের দিকে যায়। কিন্তু আমার মনে হয় লামাতে এসে এই দিকটা না ভ্রমণ করলে লামার আসল সৌন্দর্য অনেকটাই মিস হয়ে যায়। কারণ লামাতে এসে যদি মাতামুহুরী নদী না দেখেন তাহলে এই ট্রিপটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। আপনারা চাইলে আমাদের মতো এই একটা রুট ফলো করতে পারেন। প্রথম দিন মিরিঞ্জা ভ্যালিতে একটা রাত কাটালেন, তারপরের দিন সকালবেলায় আগের রাস্তায় ফিরে না গিয়ে চলে আসলেন লামা ঘাটে, সেখান থেকে নৌকা নিয়ে মাতামুহুরী নদী ঘুরে দেখলেন। আমাদের মতো মাতামুহুরী সৌন্দর্য উপভোগ করতে করতে মানিকপুর ঘাটে গিয়ে তারপরে মানিকপুর থেকে চকরিয়া হয়ে কক্সবাজারের দিকে চলে গেলেন, অথবা আপনারা আপনাদের যে কোনো গন্তব্যে চলে যেতে পারেন। আমার কাছে মনে হয় এভাবে ট্রিপটা করলে লামার পাহাড়, নদী আর পুরো জার্নিটার আসল সৌন্দর্য অনেক বেশি অনুভব করতে পারবেন। আর যদি এখন এই রুটটা আপনার মাথায় ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমার লামা বান্দরবন ট্রাভেল সিরিজের প্রথম পর্বটি দেখে নিতে পারেন। ওই ভিডিওতে শুরু থেকে আমরা পুরো জার্নিটা দেখিয়েছি, কিভাবে আমরা এসেছি, কোথায় থেকেছি, কিভাবে এই ট্রিপ প্ল্যান করেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। আরেকটা কথা, যদি আপনার মনে হয় মাতামুহুরীর এই সৌন্দর্যতে আপনার মন ভরছে না, আরও বান্দরবনের গভীরের সৌন্দর্য দেখতে চান, তাহলে ইনস্ক্রিনে থাকা আমার বান্দরবনের ট্রাভেল সিরিজের ভিডিওগুলো দেখতে পারেন। ওই সিরিজে আমরা বান্দরবনের আরও ভিতরে গিয়েছিলাম, ওই প্লেলিস্টে আমরা মোট 5টা ভিডিও দিয়েছি, তো একটু সময় করে ভালোভাবে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। মামা এখন আপনার নাম আর নাম্বার কোন? আমার নাম হচ্ছে উজ্জ্বল বাবু, নাম্বার হচ্ছে 01864770243। আচ্ছা, এটা আপনারা যদি এই ঘাট থেকে নেয় আপনার করবেন না, বা নাকি লামা ঘাট দিয়েই নিতে হবে? এখান থেকেও পারবো, মানে পুরঘাট থেকেও যেতে পারবো, লামাঘাট থেকেও আনতে পারবো, অসুবিধা নেই। লামা থেকেও এখান থেকেও আপনি যেখানে ফোন নাম্বারটা কন্ট্যাক্ট করলেই হবে। আপনি কি ঘুরাবেন কোন? আপনাদের প্রথম যদি আমাদের দুইটাই স্পট আছে, একটা হচ্ছে চিম্পলের ভিতরে সাদা পাহাড় আর আদিবাসী গ্রাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা। আর যদি ঝর্ণা যাইতে চান, ঝর্ণা একটা আছে, একটা দেবতা কুমার মতো, আর একটা কুম আছে। দুইটা স্পট ঝর্ণায় গেলে সেটা বলে আমাদের সাথে কথা বলে মানে দামটা, মানে এটা আপনার 1500 থেকে 2000 টাকার মতো টাকা, বা এটা কথা বলে নিতে পারবেন হবে। আচ্ছা, কথা বলে নেওয়া যাবে। আপনার এমনিতে হইলো আপনার মানে কন্ট্যাক্ট করে আগে আসলেই হবে, আগে আসলে আর চিন্তা থাকবে না বুটের কোনো না। হ্যাঁ হ্যাঁ, আপনি তো গাইড হিসেবেও কাজ করতে আমি পারবেন, নিজেই ড্রাইভার, নিজেই গাইড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এইটা হলো মামার বোট। দুইটা আছে আমার। ও, আপনার দুইটা বোট? একটা বাংলা, একটা স্পিড। আচ্ছা আচ্ছা, আমরা তো বাংলাটাই ঘুরলাম। মানিকপুর ঘাটে চলে এসেছি, ওই যে দেখছেন ওইখানে আমরা নেমেছি। আর এখান থেকে মাত্র 40 টাকা ভাড়া হচ্ছে সিএনজির মাধ্যমে আপনি 40 টাকার ভিতরেই চকরিয়া পৌঁছে যেতে পারবেন। সো এভাবে আপনারা এখান থেকে মানে খুব সহজেই চকরিয়া বা আপনারা যেদিকে বের হবেন সেদিকে যেতে পারেন। এই সিএনজিটা করেই আমরা এখন চকরিয়া যাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের অসাধারণ সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখানোর। সো সামনের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনাদের সবাইকে সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।